হ্যালো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে। তো তোমরা সকলেই জানো যে আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারের একটি ক্লাস স্টার্ট করেছিলাম, যেখানে কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ারে যে অঙ্কগুলো এসেছিল 2024 সালে, সেই অঙ্কগুলো নিয়ে কিন্তু তোমাদেরকে ডিটেল আলোচনা আমরা করছিলাম। তার একটা ক্লাস কিন্তু আমি অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি, অবশ্যই তোমরা প্লেলিস্ট দেখে নেবে, সেখানে কিন্তু ডিটেল সলিউশন করা রয়েছে। তো সেকেন্ড ক্লাস আজকে আমরা করছি। এই ক্লাসটি কিন্তু তোমাদের যে এই পরীক্ষাটি হয়েছিল সেটি হচ্ছে 21/2/2024। এই দিন কিন্তু পরীক্ষা হয়েছিল। কখন হয়েছিল না, 9টা থেকে সকাল 10টা, এই যে টাইম মানে ফার্স্ট শিফটের পরীক্ষা কিন্তু হয়েছিল। ওকে, তো চলো আজকে আমরা এই যে সেশনটা রয়েছে বা এই যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমরা একটু সলভ করি। দেখা যাক কতগুলো প্রশ্ন তোমরা পারছো, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবে, ঠিক আছে? চলো আমরা স্টার্ট করি আজকে ক্লাসটা। দেখো, প্রথম প্রশ্নটা নিয়ে চলো আলোচনা করি। প্রথম প্রশ্ন বলেছে 512 এর 64% এবং 215 এর 46%-এর মান তোমাকে নির্ণয় করতে হবে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল কি করবো, 512 এর 64%, 64% প্লাস কি আছে, 215 আছে, যার 46% হয়ে গেছে। চলো এবার আমরা কাজ করি। দেখো, তুমি পাঁচটা এক কাজ করো, 100কে কমন নিয়ে নাও। 100 কমন নিয়ে নিলে, তাহলে যখন 100 কমন হলো, এটা এই রকম থাকবে, এটাকে এই রকম রাখো। হ্যাঁ, 100 কমন নিলে মানে উপরে কত আসলো, 512 গুণিতক 64 আসলো একটা, প্লাস এখানে 100 কমন নিলে 215 গুণিতক 46 আসলো, হয়ে গেছে। এবার হচ্ছে তোমাকে কি করতে হবে, এই দুটোকে গুণ করে দাও। 512 এবং যদি তুমি 64কে গুণ করো তাহলে কত আসবে, প্রত্যেকে আমাকে একটু বলতে হবে। তাহলে এখানে কিন্তু চলে আসবে, দেখো যদি, আচ্ছা চলো এক কাজ করি, 512 একে দুই ভাগে ভাগ করে নাও। একটাকে লেখো 500, একটাকে লেখো 12। 64 দিয়ে করতে হবে আমাকে। 64 দিয়ে যদি আগে 500কে গুণ করে দাও, কি এটা 64 আছে। কি করলাম, আগে একে এ দিয়ে গুণ করে দাও, কত আসবে, 5 4 20, শূন্য হাতে 2, 5 6 30 32 হয়ে গেল, দুটো শূন্য বসিয়ে দাও, হয়ে গেছে। এবার কি করবো, এই 12 দিয়ে আবার 64কে গুণ করে দাও। 4 12 48 8 আসবে, হাতে 4 থাকবে। 6 12 72, আর যদি 4 করি তাহলে 76 আসলো। ক্লিয়ার হয়েছে? তাহলে টোটাল চলে আসলো আমার কত না, 32,768 প্লাস এখানটা আবার কাজ করতে হবে। এখানে কি করতে হবে, এবার 215 এবং 46কে গুণ করতে হবে। তো সাইডে আমি আবার করে দিই, 200 200 একটা ভাগ করো, 15 একটা ভাগ নাও। আমি কি করলাম, 215কে দুটো ভাগে ভাগ করলাম। আমি কিন্তু এগুলো গুণ করার শর্ট প্রসেস দেখাচ্ছি। আচ্ছা, কি করতে বলেছে আমাকে, 46 দিয়ে গুণ করতে বলেছে। চলো করি, 46 দুগুণে যদি আমি করি তাহলে আসবে 92, দুটো শূন্য নিয়ে আসো। 15 দিয়ে যদি আবার 46কে করি তাহলে 6 15 90, শূন্য হাতে 9 থাকবে, 4 15 60, আর 9 69 হয়ে গেল। ঠিক আছে, তাহলে দুটোকে যদি আমি করি তাহলে কত আসবে বলো, দুটোকে যদি আমি গুণ করে দিই তাহলে কিন্তু এখানে আমার চলে আসবে, দেখো এখানটা যদি করি, চলো এখানটা করি, 9 6 এর একে 8 হবে এবং 90 হবে। হ্যাঁ, এইটা তাহলে 9890 হয়ে গেল, 9890 বাই 100 হয়ে গেছে। এইবার জাস্ট আর কিছু করার নেই আমার, এবার আমার সব হয়ে গেছে। এবার শুধু যোগ করে দিলে কিন্তু আমার অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, যোগ করে দিলে কিন্তু অঙ্কটা হয়ে যাচ্ছে। এখানটা আমার আসবে কত বলো, এখানটা আসবে কিন্তু 42658 বাই 100। তো 100 মানে কি বলো, 100 মানে হচ্ছে এইখানে একটা পয়েন্ট, তাহলে 426.58 কোথায় আছে, 426.58। এই অঙ্কটা শুধু এইটুকুই ছিল, ক্যালকুলেশন, আর কিছু ছিল না। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দিকে যাবো নাকি। নেক্সট প্রশ্নে, যদি কারো, আমি বারবার বলছি, যদি কারো কোনো প্রশ্নে সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে রিপ্লাই করবো এবং পরের দিন সেই অঙ্কটা নিয়েও আসবো। ঠিক আছে, চিন্তা নেই। আচ্ছা, বলছে 600 মিটার দীর্ঘ একটি ট্রেন বিপরীত দিক থেকে হেঁটে আসা একজন ব্যক্তিকে 20 সেকেন্ডে অতিক্রম করছে। যদি ট্রেনের গতি কি বলছে, ট্রেনের গতি যদি ব্যক্তির গতির 5 গুণ হয়, ভালো করে বুঝবে। হ্যাঁ, এখানে ট্রেন আছে, এখানে কি আছে বলো, এখানে আছে ম্যান বা মানুষ, যাই বলো না কেন। এবার গতিবেগ বলে দিয়েছে, ভালো করে বুঝতে হবে, ঠান্ডা মাথায় বুঝতে হবে। গতিবেগ কি বলেছে, গতিবেগ বলেছে যদি মানুষের হয় 1 তাহলে ট্রেনের হবে 5, 5 গুণ বলে দিয়েছে, সিম্পল। এবার বুঝবি, যখন কোনো ট্রেন এইরকম আসছে, মানুষ এইরকম যাচ্ছে, এইরকম আসছে, এবং দুটোই গতিশীল জিনিস, দুটোই গতিশীল মানে দুজনেই চলছে, দুজনেই স্পিড আছে, তাহলে তোমাকে একটা জিনিস ভালো করে বুঝতে হবে। কি বুঝতে হবে, যে স্যার তাহলে একটা জিনিস হচ্ছে, আমার এখানে দুটো বিপরীত দিকে রয়েছে, যখন দুটো বিপরীত দিকে হবে, এর গতিবেগ 5, এর গতিবেগ 1, দুটোকে যোগ করে দিয়ে টোটাল গতিবেগ পাবো আমরা, যেটাকে আমরা কি বলি, আপেক্ষিক গতিবেগ। আশা করি নামটা শুনেছো, আপেক্ষিক, আপেক্ষিক গতিবেগ। ঠিক আছে, গতি কত হবে না, 6 কিমি পার আওয়ার, এটা বেরিয়ে গেল আপেক্ষিক গতিবেগ। ক্লিয়ার আমার কথাটা, হ্যাঁ না বলতে হবে। এটা তোমার টোটাল গতিবেগ, মোট গতিবেগ। এবার আমাকে সবাই একটা কথা বলো, যে স্যার গতিবেগ বের করার ফর্মুলা কি। এটাকে বাদ দাও, এটাকে সাইড রাখো। এবার বলো গতিবেগ বের করার বা স্পিড, স্পিড বা গতিবেগের ফর্মুলা এটা কি না, টোটাল, টোটাল ডিস্টেন্স, বা যেটাকে আমরা টোটাল দূরত্ব বা মোট দূরত্ব বলবো, বাই কিনা টোটাল
টোটাল টাইম, তাহলেই পেয়ে যাবো আমরা গতিবেগ। এবার দেখো টোটাল দূরত্ব আমাকে এখানে বলে দিয়েছে 600 মিটার। ওকে, তো লিখে নাও 600 মিটার, সিম্পল। বাই কি লিখবো, 20 সেকেন্ড আমাকে সময় দিয়ে দিয়েছে 20, বেরিয়ে গেল এখানে 30। এই 30টা কি বেরোলো, মিটার পার সেকেন্ডে বেরিয়েছে। কি বেরিয়েছে, মিটার পার সেকেন্ডে, বাট আমার তো এখানে রয়েছে কিলোমিটার পার ঘন্টায়। সিম্পল কি করবো, আগের দিন বলে দিয়েছিলাম 18/5 করে দেবো, এখানে 6 করে দাও, তাহলে 6×8 কত হবে, 108 হবে। এটা হয়ে গেল। দেখো ভালো করে বুঝতে হবে, অঙ্কগুলো কিন্তু একটু জটিল ছিল, কিন্তু আমি তোমাদেরকে যতটা পারবো ইজিতে বোঝানোর চেষ্টা করছি। হ্যাঁ, এবার বুঝবে ভালো করে। এখানে 108 বেরিয়ে গেছে আমার। হ্যাঁ, 108 বেরিয়েছে। এবার দেখো 108 যেটা বেরিয়েছে এটা আমার গতিবেগ, আবার এইখানেও একটা গতিবেগ পেয়েছি 6, তাহলে দুটোকে সেম করে দাও। তো 6 ইকুয়াল টু যদি 108 হয়, 1 ইকুয়াল টু কত হয়ে যাবে, 6 একে 6, 6 8 48, 18। তো 1 এর ভ্যালু যখন 18, আমাকে কি চেয়েছে, ট্রেনের গতিবেগ। ট্রেনের গতিবেগ এখানে 5 ধরেছিলাম, তাহলে 5 এর ভ্যালু অবভিয়াসলি 90, 5×8 = 90 হয়। কোথায় আছে, অপশন বি তে আছে। বুঝতে পেরে গেছো, এই হচ্ছে অঙ্ক, এইটাই হচ্ছে অঙ্ক। যতটা ইজিতে বুঝতে পারবে বুঝে নাও, ধীরে ধীরে একটা ক্লাস অনেকবার দেখো, তবে তো বুঝবে ভালো করে, নাকি নইলে কিন্তু সমস্যায় পড়ে যেতে হবে। হ্যাঁ, এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। বলছে একটি বই মুদ্রিত মূল্যের 16/25 বা 16/25 দামে বিক্রি করলে লোকসান হচ্ছে। তো বইটির মুদ্রিত মূল্য ও বিক্রি মূল্যের অনুপাত আমাকে বের করতে হবে, ঠিক আছে, বুঝবে। আচ্ছা, এখানে আমাকে বলেছে, কি বলেছে, মুদ্রিত মূল্যের 16/25, ঠিক আছে, এই অবধি ক্লিয়ার আছে? বলো, এই কথাটার মানে একটা জিনিস বুঝবে, খুব ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, বুঝতে হবে, এর মানেই হলো যে এই নিচেরটা যদি হয়ে যায় মুদ্রিত, মুদ্রিত যদি এটা হয়, এইটা হয়ে যাবে আমার বিক্রি মূল্য। কেন বলতো, কারণ আমাকে বলে দিয়েছে তারপর লোকসান, ওই জন্যই আমরা কি করলাম না, বিক্রি মূল্যটাকে অল্প করলাম এবং মুদ্রিত মূল্যটাকে বেশি করলাম। ধরে নাও কোনো জিনিসের দাম 10 টাকা, তুমি তাকে বিক্রি করছো 8 টাকায়, তবেই তো তোমার লস হবে 2 টাকা, তাই না? যদি জিনিসটার দাম হয় 8 টাকা, তুমি বিক্রি করো 10 টাকায়, তবে তোমার লাভ হচ্ছে। তাহলে এটাকে আমরা নেবো না, আমরা সবসময় ধরলাম এটাকে, ঠিক আছে, এটাকে ধরলাম। এইবার আমি পেয়ে গেলাম মুদ্রিত মূল্য 25, বিক্রি মূল্য 16। আমাকে কি বলেছে দেখো, মুদ্রিত মূল্য এবং বিক্রি মূল্যের অনুপাত। তো সিম্পল লিখে দেবে 25:16, অপশন কোথায় আছে, অপশন বি তে। ইজি ছিল এটা, এটা ইজি ছিল, বলো। তো কিছু অঙ্ক রয়েছে ইজি, একদম ইজি, চোখ দেখলেই বুঝে যাবে। কিছু অঙ্ক আছে একটু ঘুরিয়ে করতে হবে, বুঝতে পেরেছো? ওই জন্যই বেশি করে প্র্যাকটিস করতে হবে। প্রত্যেককে বলছি, আমাদের যে এসএসসি জিডি পেইড ব্যাচ রয়েছে না, যেখানে আমরা প্রিভিয়াস ইয়ার গুলো পুরো সলভ করাচ্ছি, প্রিভিয়াস ইয়ারের নোটস দিচ্ছি, সেই ব্যাচে কিন্তু অবশ্যই যুক্ত করো। এই প্রিভিয়াস ইয়ার কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আগের বার যারা পরীক্ষা দিয়েছে, তোমরা একটু কমেন্ট সেকশনে কমেন্ট করো তো, যে আগের বার এই মানে প্রিভিয়াস ইয়ার থেকে প্রশ্ন এসেছে কি আসেনি, একটু কমেন্ট করো। চলো এবার দেখবো প্রশ্ন কি বলছে। বলেছে 22 জন শিক্ষকের গড় বয়স 64 বছর, সেই দলে একজন নতুন শিক্ষককে যোগ করার পর গড় 1 বছর বৃদ্ধি পায়। নতুন শিক্ষকের বয়স কত, খুব ভালো করে বুঝতে হবে। তো দেখো 22 জনের গড় আমাকে বলে দিয়েছে 64, তো 22 জনের কি বলছে না, 22 জনের, ভালো করে দেখবো, 22 জনের মোট বয়স কত হবে, মোট কি করতে হবে, 22 × 64 হয়ে গেছে। এই অবধি থাক একটা জিনিস। এবার কি বলছে, সেই দলে নতুন একজন শিক্ষককে যোগ করার পর গড় বয়স 1 বছর বৃদ্ধি পেয়েছে। তাহলে আগে ছিল 22 জন, এখন একজন অ্যাড হয়েছে, এখন হয়ে গেল 23 জন। ক্লিয়ার? আচ্ছা, গড় আগে ছিল 64, এখন এক বছর করে সবার বৃদ্ধি পেয়েছে, তাহলে এখন হয়ে গেল কত, এখন হয়ে গেল কত, 65। তাহলে তখন 22 জনের মোট বয়স ছিল এইটা, এখন 23 জনের মোট বয়স কত, 65। কেন, 1 বছর ইনক্রিজ করেছে। তাহলে এইটা কত বেরোবে আগে বলো আমাকে। যদি এটাকে আমি ক্যালকুলেশন করি, এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, সেম ভাবে আগের বারের মতন করতে হবে। আমি গুণ করার পদ্ধতি শিখিয়ে দিচ্ছি। 22 কে দুটো ভাগে ভেঙে নাও, একটাকে লেখো 20, একটাকে লেখো 2। 64 দিয়ে আগে 20 কে গুণ করো, 4 দুগুণে 8, 6 দুগুণে 12 হয়ে গেল একটা। 64 দিয়ে আবার 2 কে গুণ করো একটা, কত হবে, 128। 128। এইবার হচ্ছে কত হলো দেখতে হবে আমাকে, এবার হচ্ছে কত হলো দেখতে হবে। তাহলে এখানটা হয়ে গেল কত বলো তো, 1400। দাঁড়াও, এখানটা হচ্ছে 8 নামলো, 10-এর শূন্য, হাতে 1, আর কত, কি করলাম দেখি, হ্যাঁ ঠিক করলাম তো, 3 একে 3 আর 4, ঠিক আছে, 1408। এই যে 1408 টাকা, তো এ মানে বয়স 1408 বছর, এইখানটা হয়ে গেল। এবার এখানটা দেখবো কি করতে হবে। এবার এখানে সেম ভাবে তুমি করো, 23 কে দুটো ভাগে ভেঙে নাও, একটা 20 লেখো, একটা 3 লেখো। 65 দিয়ে আগে 20 কে গুণ করো, 5 দুগুণ 10-এর শূন্য, হাতে 1, 6 দুগুণ 12, 13, 1300 হয়ে গেল। এবার 3 দিয়ে আবার 65 কে করো, 3 5 15, 5 3 6 18 19 হয়ে গেছে। এবার এটাকে আবার যোগ করে দেবে, এটাকে আবার যোগ করে দেবো। হ্যাঁ, তাহলে এখানে 1495 হয়ে গেল। এইবার বলছে যে নতুন শিক্ষকের বয়স কত। ভালো করে ঠান্ডা মাথায় বুঝে দেখো একটা জিনিস, যে যখন শিক্ষক ছিল না, নতুন শিক্ষক যখন ছিল না, তখন এই বয়সটা ছিল, কি বললাম, এই বয়সটা ছিল 1408।
যখন নতুন শিক্ষক আসলো তখন হয়ে গেল 1495। তাহলে অবভিয়াসলি যদি তোমাদেরকে আমি জিজ্ঞাসা করি যে নতুন যিনি এসছেন তার বয়স কত, বলবে স্যার এই দুটোকে বিয়োগ করে দিন দেখি, এই দুটোকে বিয়োগ করে দিন। বিয়োগ যদি আমি করে দিই তাহলে কত হবে বলো, বলো প্রত্যেকে বলো কত হবে। 1495 এখানে আছে কত বলো, 1408। ওকে, কত হয় 7, তাই তো, হাতে 1 থাকবে, 1 কত হবে 8 হবে, তাহলে 87 কোথায় আছে গো, অপশন সি তে আছে। ঠিক আছে, প্রত্যেককে এত ডিটেলসে ক্লাস তোমায় কেউ করাবে না, প্রত্যেককে বলছি ক্লাসটা একটা লাইক করো এবং বেশি করে শেয়ার করো। এই দেখো তোমাদের যে কথাটা আমি বলছিলাম যে এসএসসি জিডি 2024 এবং 25 যদি তুমি ম্যাক্সিমাম স্কোর করতে চাও প্রত্যেকটা সাবজেক্টে, ম্যাথ বলো, জিআই বলো, হিন্দি বলো, ইংলিশ বলো, তাহলে তোমার সবার আগে দরকার প্রিভিয়াস ইয়ার সলভ করার। এবং 2024 ছাড়া বাকি সব প্রিভিয়াস ইয়ারে কিন্তু হিন্দি এবং ইংলিশ ভাষায় কোশ্চেন এসছে, বাট সেগুলোকেই আমরা কিন্তু একদম সম্পূর্ণ বাংলাতে অনুবাদ করেছি, কোনো রকম ট্রান্সলেট নয়, আমরা নিজে থেকে অনুবাদ করেছি জিনিসগুলোকে। এবং প্রত্যেকটা শিফটের প্রায় 200+ শিফট রয়েছে 2021 থেকে 24 পর্যন্ত, সমস্ত পরীক্ষার এসএসসি জিডিতে যত পরীক্ষা হয়েছে সব পরীক্ষার শিফটগুলোকে আমরা বাংলায় করেছি, প্লাস তার প্রত্যেকটা সমাধান কিন্তু আমরা দিয়ে দিচ্ছি, বুঝতে পেরেছো। এবং সপ্তাহে 2টো করে তোমরা কিন্তু লাইভ ক্লাসও পেয়ে যাচ্ছ, যে ক্লাসের মধ্যে তোমাদের সারা সপ্তাহে যে ডাউটগুলো রয়েছে সেগুলো আমরা ক্লিয়ার করে দেবো। ব্যাচ কিন্তু অলরেডি 13 তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে, বাট যারা যারা এখনো জয়েন করবে তাদেরকেও কিন্তু আগের যে ক্লাসগুলো হয়েছে, আগের যে পিডিএফ গুলো আমরা নোটসগুলো দিয়েছি সেগুলো সব দিয়ে দেবো, বুঝতে পেরেছো। তাই যারা যারা এই ব্যাচে যুক্ত হতে চাইছো এক্ষুনি যুক্ত হও, কারণ 149 প্রাইস, এই প্রাইসটা কিন্তু শীঘ্রই ইনক্রিজ করে যাবে, যখনই এর ভ্যালুটা সবাই বুঝতে পারবে প্রাইস কিন্তু ইনক্রিজ হবে, আমার কিছু করার নেই এর মধ্যে। তো প্রত্যেককে যারা যারা ব্যাচে জয়েন করবে যোগাযোগ করে নেবে 7074081673, এই নাম্বারে যোগাযোগ করবে, বলবে আমি প্রিভিয়াস ইয়ার ব্যাচ জয়েন করবো। ক্লিয়ার আছে? চলো, আশা করছি প্রত্যেকে এর মহত্বটা বুঝবে এবং জয়েন করবে ব্যাচের মধ্যে। 149 টাকা অনেক জায়গায় নষ্ট হয়ে যায়, এই জায়গায় কাজে লাগাও, পরীক্ষার জন্য মানে জীবনে একটা ড্রেস পড়তে পারবে, একটা চাকরি পেতে পারবে, বুঝতে পারবে। পরবর্তী প্রশ্নে বলছে দেখো, রমেশের বেতন রমেনের বেতনের থেকে 20% বেশি। ওকে, এখানে রমেশ বলে একটা ব্যক্তি রয়েছে, রমেশ রমেশ রয়েছে এবং রমেন রয়েছে, দুজন ব্যক্তি রয়েছে। ক্লিয়ার হয়েছে? এবার বলছে রমেশের বেতন রমেনের বেতনের থেকে 20% বেশি, মানে বলতে চাইছে যদি যদি রমেন হয়ে যায় 100, রমেশ হয়ে যাবে 120। ক্লিয়ার? হ্যাঁ আর না প্রত্যেকে বলবে। এবার আমাকে বলে দিয়েছে রমেশ যদি 33,750 টাকা সঞ্চয় করে, যা তার বেতনের 75%, তাহলে রমেনের বেতন কত। এবার আমার কথা হচ্ছে যে যে রমেশ ব্যক্তি রয়েছে সেই রমেশ কি করছে না, তার 75%, তার ইনকামের 75% যেটা হয় 37,750, এই টাকাটা সে সঞ্চয় করছে। কি বলেছি ভালো করে বুঝো, 75%, নট 75। কেউ এই 120 আর এই 75কে সেম ভেবো না, এই 120 আর 75%, বুঝতে পেরে গেছো, পার্সেন্ট দুটো আলাদা। এবার বুঝতে হবে 75% যখন এত, 1% সমান কত গো, 37750। ওকে, বাই 75। এবং যদি আমি বলি যে 100% সমান কত, প্রত্যেকে বলবে গুণ করে দিন 100 দিয়ে, হয়ে গেছে। 25 দিয়ে করো, 3 25 75, 4 25 100, 3 দিয়ে যদি আবার এখানে আমি কাটি তাহলে কত হবে দেখো, 3 দিয়ে যদি আমি কাটি তাহলে 3 11 33, আচ্ছা এখানে 33 37 কেন হতে যাবে নাকি, 33 হবে, 3375। ওকে, তো 3 11 33, আচ্ছা 3 দুগুণে 6, 3 5 15, 0, তাহলে এই এই জিনিসটা দাঁড়ালো। এবার গুণ করে দাও দুটোকে, 4 0 0, 4 5 20, 0 হাতে 2, 4 দুগুণে 8, 9 10 0 হাতে 1, 4 1 4 1 5, 4 45,000 টাকা। এই 45,000 টাকা হচ্ছে তার মোট ইনকাম। কত না, তার মোট ইনকাম এই টাকাটা। এবার কি বলছে দেখবো, তাহলে আমার কথা হচ্ছে যে ভালো করে খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে একটা জিনিস। দেখো 120 যার ভ্যালু হচ্ছে 45-এর পর 1 2 3, একের ভ্যালু কত, 45-এর পর 1 2 3। এবার বলবে যে স্যার এখানে লিখেছেন 100 আর এখানে লিখেছেন 120 কেন, আমি বলবো ভালো করে চিন্তা করো, এখানে 100% আর এখানে শুধু 120, এই 100% মানেই হচ্ছে 120। ক্লিয়ার? তাহলে 120 ভ্যালু যদি হয় 45,000, একের ভ্যালু হবে 45,000 বাই 120। এবং আমাকে বের করতে বলেছে যে রমেনের মোট ইনকাম কত, রমেনের মোট ইনকাম 100, তাহলে এখানে সিম্পল লিখে দেবে 100। হয়ে গেছে, চলো কাটাকুটি করে দাও, এখান থেকে কেটে দাও। এবার যেটা আসলো সেটা আমাকে ক্যালকুলেশন করে জাস্ট দেখতে হবে যে উত্তর ঠিক আছে নাকি ভুল আছে। ঠিক আছে, তো এখানে আমার এসছে 45-এর পর 4টে শূন্য হবে যেহেতু, আর একে 12 দিয়ে ভাগ করে দেবে। ঠিক আছে, তাহলে সিম্পল চলে আসবে তোমার, যেটা আসবে 37,500। ক্লিয়ার? এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে উত্তর। কোনো ক্লাসে আমি এইটুকু বলতে পারি যে এত ডিটেলসে তোমাদেরকে কেউ বোঝাবে না, এত ডিটেলসে, বাট আমি বোঝাচ্ছি কেন বলো তো, শেখো তোমরা। ঠিক আছে, আমার এটাই উদ্দেশ্য, শেখো ব্যাস, তাহলেই হবে। চলো নেক্সট
পরবর্তীতে একটি পণ্যের বিক্রি মূল্য হলো 1690, যদি 35% ছাড় দেওয়া হয়ে থাকে তাহলে পণ্যটির মুদ্রিত মূল্য বের করতে হবে। হ্যাঁ, আচ্ছা, ভালো করে বুঝতে হবে। বিক্রি মূল্য 1690 টাকা, যেটা যেটা হয়েছে 35% ডিসকাউন্টের পর, ঠিক আছে, 35% ডিসকাউন্টের পর হয়েছে এইটা। তাহলে এটা ডিসকাউন্ট না দিলে কি দাম হতো, ভালো করে বুঝবে। 35% ডিসকাউন্টের মানে হচ্ছে 35% ডিসকাউন্টের মানে এই জিনিসটা হবে না, কোনটা হবে ভালো করে বুঝতে হবে। কোনটা হবে বলো, আমি বোঝাচ্ছি। ধরে নাও 100 টাকার কোনো মেটেরিয়াল, 100 টাকার জিনিস, সেটা কেউ বিক্রি করছে 65 টাকায়, তখন আমি বলবো যে হ্যাঁ এবার আমার 35% ডিসকাউন্ট হয়েছে। ক্লিয়ার? এবার বোঝো যে এইটা হচ্ছে তার, ধরে নাও তুমি মুদ্রিত মূল্য এইটা, মুদ্রিত এইটা, ওকে, এটা তার বিক্রি মূল্য ছিল, এটা তার বিক্রি মূল্য ছিল। ওকে, এবার বোঝো এই বিক্রি মূল্য, এই বিক্রি মূল্য সেম করে দাও। কত লিখবো? 65, যার ভ্যালু 1690 টাকা, একের ভ্যালু হচ্ছে 1690/65। ওকে, এবং আমাকে চেয়েছে কি মুদ্রিত মূল্য, মুদ্রিত মূল্য রয়েছে 100, সিম্পল লিখে দেবে 100 সমান কত। এবার 13 দিয়ে কাটো, 5 দিয়ে কাটো, 5 13 65, 5 দিয়ে কাটলে এখানে 20 আসবে। 13 দিয়ে আবার কাটো এখানটায়, 13 কে 13, 3 13 39, 0, 13 দুগুণে 26, 2600 টাকা। কোথায় আছে? অপশন বি তে আছে। ইজি ছিল অঙ্কটা? বলো, প্রত্যেকে বলো, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে কেমন লাগছে ক্লাসগুলো, কেমন লাগছে অঙ্কগুলো। হ্যাঁ, পরবর্তীটা 2.3 এবং 4.3 এর মান নির্ণয় করতে হবে আমাকে। তো সিম্পল, তুমি একদম তো ইজি অঙ্ক এটা। 2.3 যেটাকে আমরা লিখে দেবো 23/10, ওকে, এবং এখানে 4.3 যেটাকে লিখে দেবো 43/10, দুটো সেম জিনিস। হ্যাঁ, এবার বলছো আমাকে 23/10 প্লাস অফ 43/10 হয়েছে, এটা করতে বলেছে। 10 কমন নিয়ে নাও, ওপরে 23 লিখে দাও, প্লাস অফ 43 লিখে দাও, দুটোকে যোগ করে দাও, কত হবে বলো? 66/10 আসবে, মানে 6.6 আসবে। কত আসবে? 6.6 আসবে। ক্লিয়ার হয়ে গেছে প্রত্যেকের? হ্যাঁ না না আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। আচ্ছা, নেক্সট প্রশ্ন দিকে চলে যাই আমরা। বলছে 0.5 এর হোল স্কয়ার প্লাস 0.05 এর হোল স্কয়ারের মান নির্ণয় করো। আচ্ছা, এই প্রশ্নটা দেখার পর প্রথমবার কার কার একটু কঠিন মনে হয়েছিল আমাকে জানিও তো। চলো দেখো কত ইজি ভাবে এই অঙ্কটা আমরা করব। 0.5 তার হোল স্কয়ার বলেছে, 0.5 তার হোল স্কয়ার একটা লিখে নেবে, প্লাস করে নেবে 0.05 এর একটা হোল স্কয়ার করে নাও। ওকে, এবার একটা কাজ করবে, কি কাজ করবে? এটাকে ভেঙে নেবে। কেমন করে দেখো, 0.5 কে আমি লিখতে পারি 5/10, প্রত্যেকে বলো, এর স্কয়ার করে দাও, প্লাস 0.05 কে আমরা লিখতে পারি যে 5/100 তার হোল স্কয়ার। এটা করতে পারি আমরা, বলো প্রত্যেকে বলো হ্যাঁ কিনা, বলো প্রত্যেকে বলো হ্যাঁ পারি তো, এই জিনিসটা আগে বলো। এবার দেখো এবার কি করবো বলো তো, ভালো করে বুঝতে হবে। এবার 5 স্কয়ার করে দাও তুমি, ফার্স্ট অফ অল 5 স্কয়ার কত আমরা জানি 25। আচ্ছা 10 স্কয়ার 100 হয়ে গেছে, প্লাস 5 স্কয়ার আবার এখানে 25। এবার 100 স্কয়ার কত? 100 মানে 10 একের পর 4টে শূন্য হয়েছে, 4টে শূন্য হয়ে গেছে। এবার কি করব? এবার সিম্পল এখানটায় কি করব আমরা, যেমন আমরা করি ভগ্নাংশ করি যোগ, সেরকম করব আমরা, জাস্ট এখানে লিখে দেবে এটা। হ্যাঁ, হয়ে গেছে, দুটো শূন্য মানে আর দুটো শূন্য থাকছে, মানে এখানটায় হবে 2500। ওকে, প্লাস 25, তাহলে এখানে দাঁড়ালো কি 2525 বাই কি দাঁড়ালো, একের পর 1 2 3 4টে শূন্য দাঁড়ালো। এবার বুঝো এই যে ভগ্নাংশ, একে আমরা যখনই দশমিকে প্রকাশ করব তখন কি লিখবো? 0.2525, ব্যাস এটাই হচ্ছে উত্তর, অপশন ডি। ঠিক আছে, সিম্পল অঙ্ক ছিল একদম। এখান থেকে তুমি অনেকগুলো স্টেপ করতে পারো না, যেমন কি স্টেপ, এই স্টেপটা করলেই তুমি কিন্তু, এইটা করলেই কিন্তু একবারে ডাইরেক্ট এখানটায় করতে পারবে, এখানটায় এই যে মাঝখানে স্টেপটা, এটা না করলেও কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছো? চলো পরবর্তী প্রশ্নে। একটি কাজ অরবিন্দ 20 দিনে এবং বক্সি 22 দিনে সম্পূর্ণ করতে পারে। যদি তারা একসাথে 5 দিন কাজ করে তবে কত অংশ বা ভগ্নাংশ কাজ অবশিষ্ট থাকবে আমাকে ফাইন্ড আউট করতে হবে। এবার বলছে দেখো এখানে কি অরবিন্দ 20 দিনে এবং বক্সি 22 দিনে। এবার একটা জিনিস বোঝো যে মোট মোট কাজ কতটা তুমি জানো? মোট কাজ কতটা আমরা জানি না। তাহলে আমাকে মোট কাজ বের করার জন্য এই 20কে এবং 22কে লসাগু করতে হবে। সিম্পল তুমি করে দেবে 2 দিয়ে 10 এবং এখানে আসলো 11। ঠিক আছে, এবার কত হয়ে গেল তাহলে? 220। ঠিক আছে, এই অবধি হয়ে গেল। তাহলে 220 আমাকে মোট কাজ পেয়েছি। হ্যাঁ, এবার অরবিন্দ যে কিনা 20 দিনের মধ্যে কাজ করতে পারে, 20 দিনের মধ্যে যদি কেউ 220 ইউনিট কাজ করে, সে পার ডে 11 ইউনিট করে কাজ করছে। প্লাস বক্সি রয়েছে যে কিনা 22 দিনের মধ্যে কাজ করতে পারে, তার মানে সে প্রত্যেক দিন কত ইউনিট করে করতে পারছে? 10 ইউনিট করে করতে পারছে। এবার আমাকে বলেছে তারা একসাথে 5 দিন কাজ করেছে। দেখো তারা একজন 11 ইউনিট কাজ করে, একজন 10 ইউনিট কাজ করে, মোট কাজ কত করছে না 21 ইউনিট কাজ করছে
ইউনিট কাজ করছে এক দিনে। ওকে, তো একদিনে যদি কেউ 21 ইউনিট কাজ করে, 5 দিনে কত করবে গো? 5 খেয়ে 5, 5 দুগুণ 10, 105 ইউনিট কাজ। 5 দিনে তারা 105 ইউনিট কাজ করেছে। টোটাল কাজ আমার 220 ইউনিট, বাকি পড়ে থাকলো কত? 115 ইউনিট। কতর মধ্যে থাকলো? 220 মধ্যে বাকি থাকলো। হয়েছে? 5 দিয়ে কাটো, 5 দুগুণ 10, 3 5 15, 5 দিয়ে এখানটা কাটো, 4 5 20, 4 5 20, কত আসলো? 23/44। কোথায় আছে? অপশন ডি তে। ইজি ছিল? বলো। স্টেপ বাই স্টেপ, কোনো জিনিস হবে না, স্টেপ বাই স্টেপ, কোনো গন্ডগোলের কথা নেই, একদম স্টেপ বাই স্টেপ অঙ্ক। চলো নেক্সট প্রশ্ন। একটি ত্রিভুজের ভূমি, এটির উচ্চতার কত, এখানটায় অংশ একটা কিছু হবে, যেটা আমার টাইপিং মিস্টেক হয়েছে মেবি এখানটায়। এখানে 5/7 এরকম কিছু একটা। আচ্ছা এখানটা না, এখানটায় 5/7 হবে, হ্যাঁ, মানে আসেনি আর কি টাইপিংটা, 5/7 হবে, ঠিক আছে। এবং ক্ষেত্রফল বলেছে 18.207 সেন্টিমিটার স্কয়ার হলে এর উচ্চতা কত আমাকে ফাইন্ড আউট করতে হবে। ওকে, আচ্ছা ধরে নাও, তুমি একটা জিনিস ধরে নাও, আমি ধরি এর উচ্চতা হচ্ছে এক্স। ওকে, উচ্চতা হচ্ছে এক্স, এটা কি না, এটা উচ্চতা, উচ্চতা হচ্ছে এক্স। এবার আমাকে বলেছে ভূমি, তাহলে কি হবে? তাহলে ভূমি কি হবে? ভূমি কিন্তু বলে দিয়েছে উচ্চতার 5/7, তাহলে 5x/7, এটা হয়ে গেল কত? ভূমি, ভূমি। ওকে, এবার আমার ক্ষেত্রফল বলে দিয়েছে। আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা জানি কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা জানি আমরা, এটা আমরা জানি ক্ষেত্রফল সমান কি? এরিয়া, এরিয়া যেটাকে আমরা ক্ষেত্রফল বলবো। সিম্পল এখানে কাজ করে আবার হাফ লেখো। ভূমি কি জেনেছি আমরা? 5x/7 জেনেছি। আচ্ছা উচ্চতা x জেনেছি, ইকুয়াল টু এরিয়া 18.207 জেনেছি। ক্লিয়ার হয়ে গেছে? এখানটা এবার দেখো, এখানটা এবার হবে 5x² / 14, কত হবে? 5x² / 14 ইকুয়াল টু 18.207 আসলো। হ্যাঁ, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ হয়, তো 5x² ইকুয়াল টু কত হবে? এই দুটোকে যদি গুণ করে দিই আমি, তাহলে কত আসবে বলতে পারবে তোমরা কেউ? বলো, প্রত্যেকে বলো কত আসবে। এখানটা যদি করি আমরা তাহলে কিন্তু, তাহলে 5x² সমান কত হলো বলো? 18.207, হ্যাঁ, গুণিতক 14, এটা আসলো। এইবার আমার কথা হচ্ছে x² সমান কত? x² সমান হচ্ছে 18.207 গুণিতক 14/5। এটাকে যদি কাটাকুটি করি আমি, তাহলে আসবে কত? 50.9796, এটা আসবে। হ্যাঁ, এবার আমার x² সমান যখন এটা আসলো, x সমান কি হবে? x সমান জাস্ট রুটের ওপর এটাকে রেখে দাও, 50.9796, এটা, এটাকে যদি রুট করি আমি, তাহলে কিন্তু আমার উত্তর যেটা আসবে সেটা হচ্ছে 7.14। তোমরা একটু করে দেখবে, 7.14 আসবে। ঠিক আছে, এই অবধি হচ্ছে অঙ্ক। তাহলে আশা করছি বুঝতে পারছো। চলো পরবর্তী প্রশ্ন দিকে যাবো আমরা। আচ্ছা, এর পরবর্তী দেখো 11 নম্বর প্রশ্নটা কি বলছে। 11 নম্বর প্রশ্ন তোমাকে ভালো করে একটু যদি লক্ষ্য করো, তাহলে প্রশ্ন একটু পড়তে হবে। এটা কিন্তু একটা সময় এবং কার্যের অঙ্ক রয়েছে। হ্যাঁ, কি বলছে? এক সেকেন্ড দাঁড়াও, আমি একটুখানি ইংটা ঠিক করে নিই। আচ্ছা চলো, বলছে দেখো, পি এবং কিউ একসাথে 30 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে, কিউ এবং আর একসাথে ওই কাজটি 37.5 দিনে সম্পূর্ণ করতে পারে, এবং আর এবং পি একসাথে ওই কাজটা 150 দিনে সম্পূর্ণ করতে পারছে। তারা তিনজন একত্রে করলে কত দিনে ওই কাজটি সম্পূর্ণ হবে? খুব সুন্দর একটা প্রশ্ন এবং ইন্টারেস্টিং একটা প্রশ্ন। দেখো ভালো করে বুঝবে। তোমাকে বারবার আমি একটা জিনিস বলে দিয়েছিলাম যে যখনই কিন্তু এই সময় কার্য দেবে, তখন তোমাকে সম্পূর্ণ কাজ বা মোট কাজ কতটা বের করতে হবে। এটা বের করার জন্য তুমি সিম্পল একটা কাজ করবে, এই 30, আচ্ছা 37.5 এবং তার সঙ্গে 150, এই তিনটে তুমি কি করবে বলো তো? এই তিনটে তুমি এলসিএম বের করে দেবে। ওকে, এই তিনটে যদি এলসিএম করো, আমি আর ভেঙে দেখালাম না তোমাকে, এটা কিন্তু হবে 150। ওকে, 150। এবার 150 ভালো করে বুঝবে, টোটাল কাজ 150, পি এবং কিউ একত্রে ভালো করে বুঝবে, 30 দিনে পি প্লাস কিউ কাজ করছে। ওকে, তার মানে তারা প্রত্যেক দিন 5 ইউনিট করে করে, তবেই কিন্তু 150 ইউনিট কমপ্লিট করতে পারবে 30 দিনের মধ্যে। এবার নেক্সটে 37.5 করছে কারা কারা মিলে? কিউ প্লাস অফ কে না আর মিলিয়ে। ওকে, তাহলে এরা কত করে করবে? এরা কিন্তু করবে 4 করে। এবং শেষ যে রয়েছে সে কিন্তু 150 দিনের মধ্যে করতে পারে। কে কে রয়েছে দেখো, আর রয়েছে প্লাস তার সঙ্গে পি রয়েছে, হয়ে গেল। তার মানে এ প্রত্যেকদিন 1 ইউনিট করে কাজ করে। এইবার ভালো করে একটা জিনিস তুমি চিন্তা করে দেখবে। ফার্স্ট অফ অল দেখো, পি প্লাস কিউ প্লাস কিউ প্লাস আর প্লাস আর প্লাস পি, এই এতগুলো মিলে কত হচ্ছে? এখানে 4 5, মানে 5 আর 4 9, আর একে 10, হয়ে গেল। এবার দেখো এখানে পি রয়েছে, এই একটা পি, এই একটা পি, দুটো হলো। আচ্ছা কিউ রয়েছে, এখানে দুটো হলো, আর রয়েছে দুটো হলো। তাহলে তুমি লিখতে পারো 2 পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু কত? 10। তাহলে পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু কত হবে? 5, কারণ 10কে 2 দিয়ে ভাগ করবো 5 হবে। তাহলে আমি বুঝলাম যে পি প্লাস কিউ প্লাস আর একত্রে, পি প্লাস কিউ প্লাস আর একত্রে একদিনে কাজ করতে পারে 5 ইউনিট কাজ। টোটাল কাজ আমার 150 ইউনিট। তাহলে যদি তারা তিনজন মিলে একদিনে 5 ইউনিট করে, তাহলে 150 ইউনিট করতে অবভিয়াসলি তাদের 30 দিন সময় লাগবে।
30 দিন সময় লাগবে। অপশন কোথায় আছে? ডি তে আছে। আশা করছি বুঝতে পেরেছো, খুব সুন্দর একটা প্রশ্ন ছিল। ওকে, চলো নেক্সট প্রশ্ন। পরবর্তী প্রশ্নে, যদি মোট পণ্যের 70% বা 70% 20% লাভে বিক্রি করা হয়, ভালো করে বুঝতে হবে, মোট পণ্য ধরে নাও তুমি এখানে 100, ওকে, মোট 100টা পণ্য আছে, যে কোনো জিনিস বলতে পারো, এর মধ্যে 70% এবং 30% দুটো ভাগ করে নিয়েছে। ভালো করে দেখবে, এই যে 70% 20% লাভে বিক্রি করছে এবং অবশিষ্ট যে পণ্য রয়েছে সেগুলো 10% ক্ষতিতে বিক্রি করছে। আচ্ছা, 100-র মধ্যে যদি 70% দিয়ে দেয়, থাকছে আর কত? 30%। এই 30% সে কি করছে? 10% ক্ষতিতে বিক্রি করছে। ভালো করে বুঝবে, 10% ক্ষতি মানে কি? প্রত্যেকে বলো যে 100 টাকার জিনিস সেটা 90 টাকায় বিক্রি করা। বুঝতে পেরেছো? আমি কি, আমাকে কি চেয়েছে? লাভের শতকরা হার কত, আমাকে লাভ ক্ষতি বের করতে বলেছে। খুব ভালো করে বুঝতে হবে। আচ্ছা, এবার দেখবো এর আগেরটা, 70% সে 20% লাভে বিক্রি করেছিল। 70% সে 20% লাভে বিক্রি করেছিল, মানে কি? 70 120/100, কারণ 20% লাভ মানেই আমরা জানি যে 100, এটা 120 হয়ে যাবে, এবং 10% লোকসান হয়েছে এইটা, এই 30টা, তাহলে কি লিখবো? উপরে 90 লিখবো, নিচে লিখবো 100। সিম্পল হয়ে গেল এই অবধি কাজ। এবার কাটাকুটি করি আমরা, চলো এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে। 7 12 কত হয় গো? 84 হয়। আচ্ছা, এখানটা যদি করি আমি, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, কত আসবে? 27 হয়ে গেল। আচ্ছা, এবার দেখো টোটাল জিনিস এই 70 আর এই 30 টোটাল জিনিস, তাহলে 70 থেকে আসলো কত? 84, 30 থেকে আসলো কত? 27, দুটোকে যোগ করে দাও দেখি কত হলো? 111। 111, ভালো করে বুঝলে? এবার দেখো 100 টাকায় জিনিসটা কিনেছে, খুব ভালো করে বুঝতে হবে, হ্যাঁ, আমি যে বলছিলাম 100 টাকা 100 টাকা, 100 টাকায় জিনিস কিনেছে, কিন্তু ওভারঅল তার কিন্তু ইনকাম হয়েছে 111 টাকা। কত পার্সেন্ট লাভ গো? 11% লাভ আছে। কোথায় হলো? অপশন এতে রয়েছে। খুব সিম্পল, আমি জাস্ট কি করলাম, 100% কোনো জিনিস রয়েছে বা 100টা আপেল ধরে নাও রয়েছে, 70টা সে বিক্রি করেছে 20% লাভে এবং 30টা সে বিক্রি করেছে 10% ক্ষতিতে, আমাকে বলে দিয়েছে। তাহলে মোট তার কত লাভ হলো? না, তার 11% লাভ হলো। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন। পরবর্তী প্রশ্নে বলবো, একজন ব্যক্তি 1 টাকায় 35টি কলম কিনছে, 40% লাভ করার জন্য তাকে 1 টাকায় কতগুলো কলম বিক্রি করতে হবে? খুব সিম্পল এবং একদম মানে সেই ছোটবেলার মতন করে শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে, যাতে করে কোনো ভুল না, ঠিক আছে। অনেকেই বলো শর্ট শর্ট, দেখো আমি বারবার করে বলছি ডিটেলটা বোঝো, পরীক্ষার সময় শর্ট নিজে করতে পারবে, কাউকে করতে হবে না, হ্যাঁ। আচ্ছা, 1 টাকায় 35টি কলম কিনেছে, তাহলে তিনি কি করলো? 35টা কলম 1 টাকায় কিনেছে, একটা কলমের দাম কত হবে? 1/35। এটা কি? একটা কলম। এবার তাকে কি করতে হবে? 40% লাভ করতে হবে। 40% লাভ মানে আমরা কি জানি গো? 100 টাকার জিনিস বিক্রি করতে হবে 140 টাকায়। সিম্পল লিখে দেবো 140/100, লিখে দাও তুমি। এখান থেকে কেটে দাও, 5 দিয়ে যদি তুমি কাটো, 2 দিয়ে কাটো, তাহলে কি আসবে? এখানে 5 আসবে, 2 দিয়ে কাটলে এখানে 7 আসবে, এটা কেটে দাও, 5 আসবে। তাহলে কি হলো? 1/25। আচ্ছা, ভালো করে বুঝবে, 1/35 মানে আমি কি বলেছিলাম? যে কি না, সে 1 টাকায় 35টা বিক্রি করছে। তাহলে 1/25 মানে কি? 1 টাকায় সে 25টা বিক্রি করবে, তবেই কিন্তু তার 40% লাভ হবে। কোথায় আছে? অপশন বি। কত সিম্পল ছিল বলো দেখি, কত সিম্পল ছিল। পরবর্তী, যদি একটি পরিবারের আয় এবং ব্যয়ের অনুপাত 19:13 এবং ব্যয়ের পরিমাণ 29,510 হয়, তাহলে কি বলছে? তাহলে পরিবারটির সঞ্চয় কত? খুব ভালো একটা প্রশ্ন, হ্যাঁ। আচ্ছা, এখানে বুঝে নেবে ভালো করে, খুব সুন্দরভাবে বুঝবে, হ্যাঁ। আয় রয়েছে এবং ব্যয় রয়েছে, ক্লিয়ার? দুটো রয়েছে। আচ্ছা, আয়ের অনুপাত আমাকে দিয়েছে 19, ব্যয়ের অনুপাত দিয়েছে 13। আচ্ছা, ব্যয়টা আমাকে বলে দিয়েছে 29,510, মানে এই অনুপাতটাকে আমাকে বলে দিয়েছে 29,510। এবার বলো এই 13টা কিভাবে 29,510 হলো? 2270 গুণ করে। কি করে? 2270 গুণ করে। 13-র সঙ্গে যখন 2270 গুণ করব, তবেই আসবে এইটা। তো সেম ভাবে যদি তুমি এদিকে গুণ করো, এদিকেও তোমাকে গুণ করতে হবে। তাহলে 2270 এর সঙ্গে গুণ করে দাও। এখানটা কত আসবে বলো? এখানে কত আসবে? যদি আয় আমি বের করতে পারি, ব্যয় তো আমাকে দিয়েই দিয়েছে নাকি? এই যে ব্যয় দিয়েছে 29,510 টাকা, তাহলে 2270 এর সঙ্গে যদি আমি 19 কে গুণ করে দিই, তাহলে কত আসবে গো? এখানে আসবে কিন্তু 43,130 টাকা। হয়েছে? তাহলে আয় তার এত টাকা, খরচ করে এত টাকা, তাহলে সঞ্চয় করো কত টাকা? সিম্পল, তুমি 2 টাকা আয় করছো, 1 টাকা খরচ করছো, কত টাকা সঞ্চয় হচ্ছে বলো? 1 টাকা সঞ্চয় হচ্ছে, কি করে হচ্ছে? বিয়োগ করে হচ্ছে। তাহলে সিম্পল এখানটা চলে আসবে আমার উত্তর, কি না, 13,620 টাকা। এই প্রশ্নটা হয়তো আমাকে কেউ একজন জানাচ্ছিলে, হ্যাঁ, যে তোমার সমস্যা হচ্ছিল, দেখে নাও তুমি তাও। বুঝতে পেরে গেছো? চলো পরবর্তী প্রশ্ন দিকে চলে যাবো। একটি মিশ্রণে দুধ ও জল 2:3 অনুপাতে আছে। মিশ্রণে কিছু কি বলছে? দুধ যোগ করা হয়, যার ফলে দুধ ও জলের অনুপাত এবার হয়ে গেল 10 আর 13। কি বললাম? 10 এবং 13। প্রাথমিক মিশ্রণে কত শতাংশ দুধ যোগ করা হয়েছিল? খুব ভালো করে বুঝতে হবে, হ্যাঁ। দেখো, ধরে নাও 100 লিটার বা কিছু যাই বলবে, সেই দুধ এবং জলের একটা মিশ্রণ 100, এর মধ্যে 2 আর 3, কি বললাম? এর মধ্যে 2 এবং 3 অনুপাতে কি আছে না, দুধ এবং জল। 100-র মধ্যে যদি 2 অনুপাত থাকে দুধ, তাহলে কি হবে? 100 × 2/5 হয়ে গেল, 5 20 মানে কি 40।
তাহলে 40 লিটার রয়েছে দুধ, 60 লিটার রয়েছে জল। ক্লিয়ার হয়ে গেল? আমি 100 টাকায় ধরে নিলাম, জাস্ট এটা জাস্ট কি করলাম, ধরে নিলাম, হয়ে গেল। এবার কি বলছে, মিশ্রণে কিছু পরিমাণে কি করলো, কিছু পরিমাণে দুধ যোগ করা হলো, যার ফলে দুধ এবং জলের অনুপাত এবার হয়ে গেল কিন্তু 10 আর 13। কি হয়ে গেল এবার, 10 আর 13 হয়ে গেছে, ঠিক আছে। এবার তুমি ধরে নাও যে এক্স পরিমাণ মেশানো হয়েছে, ঠিক আছে। দেখো এক্স দিয়ে আমি কেন ধরে দিচ্ছি, কারণ তোমাদেরকে আমি বোঝাচ্ছি অঙ্কগুলো, একটু বুঝবে। তোমাদের যদি শর্টে দরকার হয় আমাকে, তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো যে দাদা আমাদের শর্ট লাগবে, তাহলে আমি আরো শর্ট করে দেবো, হ্যাঁ, অসুবিধা হবে না। আচ্ছা, ধরে নাও এক্স পরিমাণ কি করেছে না, এক্স পরিমাণ দুধ মিশিয়েছে, হ্যাঁ, দুধ মিশিয়েছে। আচ্ছা, এক্স পরিমাণ দুধ মিশিয়েছে। এবার বুঝবে, ভালো করে বুঝবে, খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে। ফার্স্টে অনুপাত ছিল কত, মানে জিনিসটা ছিল কত, 60 এবং 40, 60 এবং 40 ছিল, মানে কি দুধ এবং জল যদি আমি বলি তাহলে কি 40/60 ছিল, হয়েছে। এই দেখো এই যে দুধ, এই দুধের সঙ্গে কি করেছে, এক্স পরিমাণ আরো দুধ মিশিয়ে দিয়েছে, হয়েছে। যার ফলে অনুপাতটা কি দাঁড়িয়েছে, 10/3। কি দাঁড়িয়েছে, 10/3। এবার জাস্ট কি এই জিনিসটা যখন সাজিয়ে নিলাম আমি, এবার এই কোনাকুনি গুণ করে দেবে, এই কোনাকুনি গুণ করে দেবে, এক্স এর মান বের করে নাও। তো কি আসবে এখানে, 120 প্লাস অফ 3x, আর এখানে চলে আসবে 600। দেখো 3x এর ভ্যালু কত হবে, 120, মানে 600 থেকে যদি 120 বাদ দিয়ে দিই তাহলে 480 হবে, ওকে। তাহলে x এর ভ্যালু কত হবে বলো, 160। x এর ভ্যালু 160, কোথায় আছে, 160, 160%। ক্লিয়ার? চলো পরবর্তী। কোনো প্রশ্নে যদি তোমাদের সমস্যা থেকে থাকে আমি প্রত্যেককে বলবো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। একটি অর্থরাশির উপর 20 বছরে প্রাপ্ত সরল সুদ অর্থরাশিটির 2/5 বার্ষিক সুদের হার। খুব সুন্দর একটা প্রশ্ন, একদম দুটো পদ্ধতিতে আমি একটা একদম শর্ট, একদম আর একটা একটু ডিটেলে বুঝিয়ে দেবো, ওকে। দেখো বলছে সুদ কত হয়েছে, সুদ প্রত্যেকে বলো, সুদ হয়েছে 2/5। এটা কিসের না, আসলের, আসল। আচ্ছা আসলটাকে ধরে নাও 100, তাহলে সুদ হবে কত, 2/5 বলেছে, মানে কি 5 × 100 হয়, মানে 40 টাকা, 40 টাকা। এবার বোঝো, খুব ভালো করে বোঝো, 40 টাকা সুদ হয়েছে, 40 টাকা সুদ হয়েছে কত বছরে গো, 20 বছরে সুদ হয়েছে। মনে রাখবে সরল সুদ যেটা হয়, সরল সুদ যেটা হয় সেটা কি হয়, এই সরল সুদটা প্রত্যেক বছর সেম থাকে। প্রথম বছর যদি 1 টাকা দেয় পরের বছর 1 টাকা, প্রথম বছর যদি 2 টাকা দেয় পরের বছর 2 টাকা দেবে, সারা জীবন 2 টাকা করেই দিতে থাকবে, এটাকে বলে সরল সুদ। তাহলে বোঝো যে একটা জিনিস বুঝতে হবে, 40 টাকা তাকে 20 বছরের মধ্যে দিয়েছে, তার মানে প্রত্যেক বছর তাকে 2 টাকা করে দিয়েছে, 2 টাকা করে দিয়েছে। এবার 2 টাকাটা কিসের উপর দিয়েছে, 100 টাকার উপরে, 100 টাকা মানেই তো পার্সেন্টেজ, তাহলে সিম্পল বলতে পারি আমি 2%। এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি বলি, এই 100 টাকা আমি ধরেছিলাম আসল, তো একে পি ধরে নাও। আচ্ছা এই 40 টাকা ধরেছিলাম আমি কি না, সুদ, তাহলে এটাকে ধরে নেবো কি, আই, হয়ে গেল। পি আমাকে বা সময় আমাকে বলে দিয়েছে কত না, 20 বছর বলে দিয়েছে, 20 ইয়ার্স, এটাকে আমি ধরলাম টি। আমাকে কি বের করতে বলেছে, আর। আর কি, আই ইন্টু 100, আমরা জানি ফর্মুলা কি, জানি ফর্মুলা কি জানি, আর ইকুয়াল টু আই ইন্টু 100 বাই পি ইন্টু টি, এটা আমরা ফর্মুলা জানি। আর ইকুয়াল টু আই মানে কত, 40 টাকা, লিখে দাও 40 টাকা, 100 লিখে দাও, হয়ে গেল। এবার নিচে পি কত, আবার 100 নিয়েছিলাম পি কেও আমি, ইন্টু টি কত, 20 বছর, হয়ে গেল। এই দুটো কেটে দাও, এখান থেকে কেটে দাও, 2 আসবে। তাহলে সেম ভাবে আর এর ভ্যালু 2 আসছে, একই ব্যাপার, দুটোই যেভাবে তুমি করতে পারো, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন। একটি মূলধনের উপর নির্দিষ্ট সুদের হারে 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে কত হয়ে গেল না, 100 মানে 12,000 টাকা, হ্যাঁ 12,000 টাকা এবং 14,000 টাকা, ঠিক আছে। তাহলে আমাকে বলতে হবে কি না, মূলধনের পরিমাণটা আমাকে এখানে কিন্তু ফাইন্ড আউট করতে বলা হয়েছে, ওকে। আচ্ছা মনে রাখবে যখন এরকম দিয়ে দেবে না, মানে ডিফারেন্স দিয়ে দেবে, এখানে কি ডিফারেন্স তো বলেছে, তো এই মূলধন নির্দিষ্ট হারে 2 বছরের সরল সুদ, আচ্ছা দুটো বলে দিয়েছে, মূলধনের পরিমাণ চেয়েছে। মনে রাখবে আর এর ভ্যালু, আর বা যেটাকে আমরা সুদের হার বলবো, ঠিক আছে, সুদের হার লিখে দেবো নাকি আবার, সুদের হার লিখে দাও এখানটা, সুদের হার, ওকে। আচ্ছা এর এর যে ফর্মুলা লিখতে হবে 2 ইন্টু কি লিখবো বলো তো, লিখবো চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ বিয়োগফল সরল সুদ, সরল সুদ, ওকে, বাই দিয়ে দাও, এখানে গুণ দিয়ে 100 লিখে দেবে, এবং বাই দিয়ে কি লিখবে বলো না, সরল সুদ, সরল সুদ। কি লিখলাম আমি বলো, তাহলে সুদের হারের যে ফর্মুলাটা দাঁড়ালো 2 ইন্টু চক্রবৃদ্ধি সুদ বিয়োগ সরল সুদ গুণিতক 100 বাই সরল সুদ। এইটা আমার কি হয়ে গেল, যখন আমাকে মূলধনের মানে আর এর ভ্যালু বের করতে বলছি, আর এর ভ্যালু হয়ে গেছে। এবার দেখবো, চলো করি কাজটা। 2 গুণিতক চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদে যদি আমি পার্থক্য করি, তাহলে কিন্তু এখানে সিম্পল ভাবে চলে আসবে কত আমার না, আচ্ছা 14,400 আছে এখানে, 14,400 মানে 2,400 আসবে, 2,400 হয়ে গেল। বাই যদি সরল সুদ করি তাহলে আমার 12,000, 12,000 হয়ে গেল। এখান থেকে যদি করি তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 4800 বাই 12, 1 2 3 হয়ে গেল এই অবধি। এটা কি আসছে আমার, আর এর ভ্যালু আসছে, এটা কি আসছে আমার, আর এর ভ্যালু আসছে। তুমি যদি এখান থেকে কাটাকুটি করো তাহলে কত আসবে জানো, আচ্ছা এখানে একটা 100 ছিল, তো দুটো শূন্য নিয়ে নাও, এখান থেকে করে নাও আমার 4 × 48 মানে 40%, 40%।
তাহলে সুদের ভ্যালু যেটা আর বেরোলো সেটা হচ্ছে 40% বেরোলো। এইবার কি বলছে, তাহলে আসল কি বের করবো, আসল। এবার আসল বের করতে বলেছে। আসলে যদি বের করতে হয় তাহলে সিম্পল তুমি একটা কাজ করবে, কি করবে বলো, 12,000 মানে যেটাকে আমরা সরল সুদ বলছি, সরল সুদ গুণিতক 100 বাই কি লিখবে না, রেট অফ ইন্টারেস্ট যেটা 40 রয়েছে গুণিতক কি লিখে দেবে 2। কেন 2 লিখছি বলো তো, আমরা 2 বছর হয়ে গেল। এবার এটা কেন করলাম, প্রত্যেকে বলতে পারো, আমরা কিন্তু আসলের ফর্মুলা বের করছি, হ্যাঁ, পি ইকুয়াল টু বের করছি, পি 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 ইকুয়াল টু বের করছি, ঠিক আছে। এবার কাটাকুটি করো, দেখো এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে দাও তুমি, 4 দিয়ে যদি করি আমরা তাহলে আসবে এখানে 3 4 12 মানে 3,000 টাকা। তাহলে এখান থেকে যদি আমি করি তাহলে আসবে কত বলতো, 15 পর দুটো শূন্য আর তারপর আরেকটা শূন্য, 15,000 টাকা। বুঝতে পেরেছেন, তাহলে আলটিমেট উত্তর আসলো 15,000 টাকা। অঙ্কটা একটু বড় ছিল, বাট অঙ্কটা কিন্তু বোঝার অঙ্ক, একটু যদি বুঝতে পারো তাহলে কিন্তু অঙ্কটা একদম ইজি। হ্যাঁ, নেক্সট পরবর্তী প্রশ্নে একটা সরল দিয়েছে, সুন্দর একটা সরল, চলো করে নেবো আমরা। আচ্ছা, ফার্স্ট অফ অল দেখো, তাহলে প্রথম থেকে শুরু করি। এই দুটোকে যদি গুণ করে দিই, 27 গুণিতক 50 কে যদি করি 5 দিয়ে করো, 5 7 35 5 হাতে 3, 5 2 10 আর 3 13, একটা শূন্য লাস্ট, ব্যাস 1350 ডিভাইডেড কত আছে 25 গুণিতক 5 লিখে দাও। আচ্ছা, এখান থেকে যদি বিয়োগ করি অবভিয়াসলি 1 আসবে, ঠিক আছে। এই যে ইয়েটা আমার আর দরকার নেই, এই যে ব্র্যাকেটটা হয়ে গেল, ব্র্যাকেটটা দরকার নেই আর। আচ্ছা, ব্র্যাকেটটা কি দেবে, দেখো এখানটা করলে 1 আসবে, 5 এর খেয়ে 5 হয়, তাহলে শুধু 5 লিখে দিলাম, হয়ে গেল। প্লাস 800 লিখে দাও, ভাগ 25 করে দাও। এবার কি করবো, এবার ভাগের কাজ আগে করবো। 32 আসলো এখানটায়, এখানটা যদি ক্যালকুলেশন করো কত আসবে বলো, 25 কে আর এটা যদি করি আমি তাহলে দেখো 4 25 100 আর এখানে 350 হবে, তাই তো নাকি। 25 দিয়ে যদি করি তাহলে 4 25 100 হচ্ছে 54 গুণিতক 5 লিখে দাও, প্লাস হবে এখানে 32 চলে আসবে, হয়ে গেছে। এখানে চলে আসবে 32। এবার যদি এটা আমি করি তাহলে কত আসবে বলো, প্রত্যেকে 4 5 20 শূন্য হাতে 2, 5 5 25 26 27 হয়ে গেল, এর সঙ্গে প্লাস 32 করে দাও, তাহলে কত আসলো 302। 302 কোথায় আছে, অপশন ডিতে। সিম্পল ছিল একদম। চলো নেক্সট, পরবর্তী মান নির্ণয় করতে হবে আবার। তো এবার আমরা কি করব, বদমাস রুলস প্রত্যেকে আমরা জানি, বদমাস BODMAS, যেখানে এটাকে ব্র্যাকেট, গুণ মানে অফ আর কি, ডিভিশন, মাল্টিপ্লিকেশন মানে গুণ, এডিশন মানে যোগ, সাবট্রাকশন মানে বিয়োগ, হয়ে গেল। তো ব্র্যাকেটের কাজ আগে করবো, এখানে যদি করি তাহলে আসবে 5। এবার ব্র্যাকেটের কাজ যখন হয়ে গেল আসবে কত, ভাগের কাজ, তাহলে 5/2 আসলো। রয়েছে গুণ 2, গুণ 2 লিখে দাও, হয়েছে। তাহলে এর সঙ্গে কেটে দাও, থাকছে 5। ফার্স্টে রয়েছে 6, 6 আর 5 যোগ করে দিলে 11, কোথায়, অপশন সি। সিম্পল, একদম সিম্পল। এই রুলসটা মনে রাখবে, বদমাস রুলসটা আমরা ওই ব্যাচে যখন করাবো না, তোমাদের ডাউট ক্লিয়ারিং করাবো, তখন কিন্তু এগুলো একটু ভালো করে বুঝিয়ে দেবো, যাতে সমস্যা না হয় তোমাদের। আচ্ছা, পরবর্তী প্রশ্ন বলেছে, দেখো কি বলছে 20 নম্বর প্রশ্নে, দেখো ভালো করে বুঝতে হবে, 35 জন কর্মচারীর যে গড় আয় সেটা কিন্তু কে রয়েছে, বুঝতে পেরেছো। 35 জনের গড় আয় রয়েছে কত না, কে। তাহলে মোট কত হবে, মোট আয় কত হবে, সিম্পল তুমি 35 গুণিতক কে করে দেবে, মানে চলে আসলে এখানে 35K। এর হয়ে গেল এটা কর্মচারীদের মোট ইনকাম। এবার বলেছে আমাকে কি, ম্যানেজারের আয় হচ্ছে 5400 টাকা, ম্যানেজারের আয় এম লিখে দিই আমরা, 54,000 টাকা, সরি 54,000 টাকা হয়ে গেল। এবার বলছে ভালো করে বুঝতে হবে তোমাকে, তাহলে গড় আয় যখন ম্যানেজারের আয়টাকে যখন যুক্ত করে দেওয়া হবে, যখন ম্যানেজারের আয়টাকে এই যে কর্মচারীদের আয়ের মধ্যে যুক্ত করে দেওয়া হবে, তখন কিন্তু গড় হয়ে যাবে কত না 19,000। কি বললাম, 19,000। তাহলে সিম্পল তুমি সাজিয়ে নেবে, কেমন সাজাবে দেখো, 35K এটা হচ্ছে কি না কর্মচারীদের, প্লাস এর সঙ্গে তুমি দিয়ে দেবে ম্যানেজারের আয়, ম্যানেজারের আয় দিয়ে দিলে 54,000 টাকা, হয়ে গেল। এইটা সমান কি বলতো, এইটা সমান হচ্ছে, ভালো করে বুঝবে, 35 জন ছিল আর একজন অ্যাড করা হলো, কত হলো 36 জন, 36 জন তখন গড় হয়ে গেল 19,000 টাকা, 19,000। তাহলে এই যে জিনিসটা আর এই যে জিনিসটা দুটো সেম জিনিস, তাহলে লিখে দেবে এখানে 36 গুণিতক 19,000, কত না 19,000, হয়ে গেছে। এইবার সিম্পল, তোমাকে আর কিছু করতে হবে না, এবার জাস্ট কাটাকুটি করলে কিন্তু তোমার অঙ্কটা চলে আসবে, ঠিক আছে। এখানটা যদি আমি করি তাহলে কত আসবে বলতো, এখানটা চলে আসলে কিন্তু 684, তারপরে 3টে শূন্য আসবে, হয়ে গেল। এই যে এই গুণটা করলাম। আচ্ছা, 35K সমান কি হবে, এইটা এবং এইটা বিয়োগ করে দাও, যদি এই দুটোকে বিয়োগ করি আমি তাহলে কত আসবে বলো, এখানে কত আসবে, আচ্ছা এখানটা কেন লিখছি আমি, দেখো 1 সেকেন্ড বোঝাচ্ছি, দাঁড়াও 1 সেকেন্ড। তাহলে বোঝো, এই যে 6,84,000 টাকা, এর থেকে যদি আমি কি করবো না 54,000 টাকা বাদ দিয়ে দেবো, তাহলে কত থাকবে প্রত্যেকে বলো, তাহলে কিন্তু এখানে থাকবে 6,30,000 টাকা, 6,30,000 টাকা। কে এর ভ্যালু যদি বের করতে হয়, সিম্পল লিখে দেবো 18 পর কত না 1 2 3, 3টে শূন্য, 18 পর 3টে শূন্য, কোথায় আছে, অপশন বি তে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। প্রত্যেককে আরো একবার বলে দিচ্ছি, আমাদের এসএসসি জিডি যে প্রিভিয়াস ইয়ার ব্যাচ রয়েছে, সেই ব্যাচে তোমরা প্রত্যেকে যুক্ত হয়েছো, যেখানে কিন্তু 20টা শিফট তোমরা সম্পূর্ণ পেয়ে যাচ্ছ, বাংলা ভাষায় পাবে। তার সঙ্গে কি না, প্রত্যেকটা জিনিসের জিআই এবং ম্যাথে সুন্দরভাবে সমাধান করা হয়েছে, পাশে আশা করি তোমরা দেখতে পাচ্ছ। যোগাযোগ করতে হবে জাস্ট এই নাম্বারে 7074081673, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ করে তোমাদের ব্যাচে যুক্ত করা হবে, 149 ব্যাচ প্রাইস রয়েছে। ওকে, খুব তাড়াতাড়ি যুক্ত হয়েছো, কারণ আর বেশি জনকে নেওয়া হবে না। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসের সঙ্গে।
প্রত্যেকে আমাদের টেলিগ্রামে যুক্ত হয়েছো, সহজ শিক্ষা এডুকেশন, তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারো অথবা ডেসক্রিপশনে লিঙ্ক আছে। এই জিনিসগুলো তোমরা কিন্তু সব ওখানে পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এই যে ফ্রি মেটেরিয়াল যা রয়েছে, ঠিক আছে? দেখা হবে পরবর্তী ক্লাসের সঙ্গে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে।